সো আমাদের ক্লাসটা আমরা শুরু করি। সবাই চলে আসছে। সো লাস্ট দিন আমরা হলো ইল্ড লাইন অ্যানালাইসিসটা শুরু করছিলাম। তো আজকে এটা একটু ডিটেলসে যাব। মেইন আইডিয়াটা তোমরা লাস্ট দিন আমি দেওয়ার চেষ্টা করছিলাম যে আমাদের যে কোনো একটা স্ল্যাব যদি অ্যানালাইসিস করতে হয় সেক্ষেত্রে আমার তার ক্র্যাক প্যাটার্নটা আগে জানতে হয়। তো ক্র্যাক প্যাটার্নগুলো কীরকম হতে পারে বা কীভাবে আসলে ক্র্যাক প্যাটার্নটা ড্র করতে হয় সেটা আমরা মোটামুটি একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করছিলাম লাস্ট দিন। তো আমরা আরও দু একটা জিনিস লাগবে এটার সাথে রিলেটেড, সেগুলো এখন সেটা হলো আমরা একটু দেখি যে কীভাবে করা যায়। সো আমরা আরও কিছু জিনিস লাগবে, যেমন যখন হলো একটা স্ল্যাবের ভিতরে আমাদের মোমেন্ট থাকে, সেই মোমেন্টের ক্ষেত্রে আমরা যে ক্যাপাসিটিটা বের করি সেটা, এটাকে আলোচনা করছিলাম গতদিন, তোমাদের মনে আছে? আমাকে শুনতে খেয়াল পাচ্ছ? নাই স্যার। খেয়াল নেই, আচ্ছা যাই হোক আমি কন্টিনিউ করি। তো আমাদের ধরে নাও যে এটা একটা স্ল্যাব, এই স্ল্যাবে আমরা দুই টাইপের রিইনফোর্সমেন্ট দিচ্ছি, হরাইজন্টাল এবং ভার্টিক্যাল দুই ডিরেকশনে। তো এই যে রিইনফোর্সমেন্টগুলো আছে, রিইনফোর্সমেন্টগুলো দেওয়ার কারণে তার একটা মোমেন্ট ক্যাপাসিটি থাকবে, তার মানে সে একটা নির্দিষ্ট মোমেন্ট রেজিস্ট করতে পারে। আমরা মোমেন্টের নর্মাল যে ইকুয়েশন জানি ইজিলি আমরা বের করতে পারবো যে ASFY টি মাইনাস এ বাই টু, এটা যদি জানি আমরা মোমেন্ট বের করতে পারি। আর আমরা যদি চিন্তা করি যে এসটা হলো এরিয়া পার ইউনিট হলো উইথ, সো পার ইউনিট উইথে যদি আমরা চিন্তা করি স্টিলটা, তাহলে মোমেন্ট যেটা পাবো সেটাও পার ইউনিট উইথে। আমরা এখানে জেনারেলি মোমেন্টটা পার ইউনিট উইথে চিন্তা করি। তো এটা হচ্ছিল যে ব্লু কালারের যেই রিইনফোর্সমেন্টগুলো আছে সেটার জন্য যে মোমেন্ট ক্যাপাসিটি। একইভাবে আমরা যদি আমাদের রেড কালারের যে রিইনফোর্সমেন্টগুলো আছে সেটার জন্য একটা মোমেন্ট ক্যাপাসিটি চিন্তা করি, সেটা হতে পারে M2। এই যে M1 এবং M2 এই ক্যাপাসিটিগুলো আমাদেরকে জানতে হবে, তার মানে একটা রিইনফোর্সমেন্ট কতটুকু দেওয়া আছে সেটা আমাদের জানতে হবে। তো এই যে মোমেন্টগুলা, এই মোমেন্টগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য নির্দিষ্ট একটা ওয়ে আছে। ধরো এটা হচ্ছিল রিইনফোর্সমেন্ট। তো যখন এই রিইনফোর্সমেন্টের জন্য মোমেন্ট ক্যাপাসিটি হচ্ছিল M1, এটাকে জেনারেলি আমরা দেখাই হচ্ছিল তার পারপেন্ডিকুলার ডিরেকশনে একটা দাগ দিয়ে তার উপরে M1 বলে দিই। আমি যদি তোমাকে বলি যে আমার এরকম একটা স্ল্যাব আছে এবং এটার মোমেন্টের ভ্যালুগুলো হচ্ছিল এরকম M1 এবং M2, এইটা এই সেম জিনিসটাকে রিপ্রেজেন্ট করতেছে যে আমাদের হরাইজন্টাল ডিরেকশনে, মানে এই এক্স ডিরেকশন এবং ওয়াই ডিরেকশন যদি বলি আমি, এক্স এবং ওয়াই, এক্স ডিরেকশনে যে রিইনফোর্সমেন্টগুলো আমি তার পারপেন্ডিকুলার ডিরেকশনে দিচ্ছি, তার কারণে পার ইউনিট উইথে মোমেন্ট ক্যাপাসিটি হচ্ছিল M1। সো এটা হরাইজন্টাল দাগ দিয়ে প্রকাশ করা হচ্ছে। এই দাগের অর্থ হচ্ছিল যে এই ডিরেকশনে পার ইউনিট উইথে মোমেন্ট ক্যাপাসিটি কত। আর যেটা হচ্ছিল ভার্টিক্যালি দাগ দেওয়া হলো সেটার মিনিং হচ্ছিল এই ডিরেকশনে, দ্যাটস মিন এই রিইনফোর্সমেন্টগুলোর জন্য পার ইউনিট উইথে মোমেন্ট ক্যাপাসিটি হচ্ছিল M2। সো জেনারেলি তোমাদেরকে আমি এখানে অ্যারো সিম্বল দিয়ে দিছি মোমেন্ট বোঝানোর জন্য, কিন্তু আমরা জেনারেলি এই সিম্বলটা ইউজ করে থাকি যে মোমেন্ট ক্যাপাসিটি কত এই ডিরেকশনে, এই ডিরেকশনে। সো তোমাকে যদি দেওয়া থাকে তোমাকে জেনারেলি এরকম দুইটা, এদিকে M2 দেওয়া থাকবে, এদিকে হচ্ছিল M1 দেওয়া থাকবে। এটা হলো জাস্ট নর্মাল নোটেশন একটা যে কিভাবে আমরা মোমেন্টটাকে শো করি। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা জিনিস সম্পর্কে হালকা একটু আইডিয়া লাগবে, সেটা হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ক মেথড। সো লাস্ট দিন আমি তোমাদের সাথে কথা বলছিলাম যে এটা তোমরা অলরেডি পড়ে আসছো, জাস্ট একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি আবার। তো এই যে একটা স্ল্যাব আছে, স্ল্যাবটাকে আমি এখানে এক্সাম্পল হিসেবে নিয়ে আসছি যাতে তোমরা বুঝতে পারো। এটা সিম্পলি সাপোর্টেড একটা তোমার হচ্ছে স্ল্যাব আমি চিন্তা করে নিচ্ছি, যেটার এই ডিরেকশন এবং এই দিকে এবং এই দিকে হচ্ছে না কোনো সাপোর্ট নেই, মানে ফ্রি এই সাইডটা। তো আমি যদি এটার উপরে একটা লোড অ্যাপ্লাই করি কিউ, এটা জেনারেলি এইভাবে ইলাস্টিক লেভেলে এরকমভাবে রিফ্লেক্ট করার কথা।
ডিফ্লেক্ট করলে বুঝতে পারতেছো যে মাঝখানের দিকে ম্যাক্সিমাম মোমেন্ট আসবে এবং ম্যাক্সিমাম মোমেন্টের জন্য নিচে হলো টেনশন, উপরে কম্প্রেশন তৈরি হবে। সো এই জায়গাটাতে আসলে ক্র্যাকিং তৈরি হবে এই জায়গায়। সো এইটা আমাদের জন্য হবে হচ্ছিল ইল্ড লাইন, যেটা আমরা লাস্ট দিন আলোচনা করছিলাম যে ক্র্যাক লাইন বা ইল্ড লাইনটা কিভাবে পাবো। এখন এই পুরো সিস্টেমের জন্য আমরা যদি ভার্চুয়াল ওয়ার্কে যাই, যে ভার্চুয়াল ওয়ার্ক মেথড কাজ করবো আমরা কিভাবে আসলে করব। তো যে কোনো একটা সিস্টেমের জন্য ভার্চুয়াল ওয়ার্ক মেথডে যেটা করা হয় যে একটা ইউনিট ডিসপ্লেসমেন্ট প্রোভাইড করা হয়। আমরা ধরে নিলাম যে আমাদের এ বি যে লাইনটা আছে, এই লাইন বরাবর 1 ইউনিট নিচের দিকে নেমে গেছে হচ্ছে স্ল্যাবটা, তার মানে এখানে 1 ইউনিট নিচের দিকে নেমে গেছে। আচ্ছা, এইটার জন্য এই যে স্ল্যাবের একটা প্লেটের মতো অংশ কাজ করতেছে, এদিকে একটা কাজ করতেছে, এটা সার্টেন একটা ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে এবং এই প্রত্যেকটা প্লেটের যে সেন্ট্রয়েড আছে, এই সেন্ট্রয়েডগুলো একটা সার্টেন ডিস্টেন্সের নিচে নামবে। তো এই ইনফরমেশনগুলো আমাদের লাগবে যদি আমরা ভার্চুয়াল ওয়ার্ক মেথড করতে যাই। এগুলো আমি ডিটেলস পরে আসবো, যে কীভাবে অ্যাঙ্গেল বের করতে হবে, কীভাবে এই ডিস্টেন্স বের করতে হবে, সেগুলো পরে আসবো। আমাদের বেসিক যে আইডিয়াটা ভার্চুয়াল ওয়ার্ক মেথডের, সেটা হলো যে আমি কোনো একটা সিস্টেমের উপরে যদি লোড অ্যাপ্লাই করি, এটা সেটা ডিফরমেশনে যায়, তো টোটাল এক্সটার্নাল ওয়ার্ক ডান এইটা ইকুয়াল টু হওয়ার কথা হচ্ছিল টোটাল ইন্টারনাল ওয়ার্ক ডান বা এনার্জি ডিসিপেশন। যদি আমি বাইরে থেকে লোড অ্যাপ্লাই করি, সেই লোডটা যে পরিমাণ কাজ করবে এক্সটার্নালি, ঠিক একই পরিমাণ কাজ ভিতরে কোথাও একটা হবে। সো ভিতরে হওয়ার অর্থ কি, এই যে এখানে তোমার মোমেন্ট হচ্ছে ম্যাক্সিমাম মোমেন্ট, তার কারণে স্টিল হচ্ছিল ডিফরমেশন হচ্ছে। সো আমি যদি ভিতরে স্টিলগুলোকে দেখি, স্টিলগুলো ধরো ইনিশিয়ালি এমন ছিল, যখন এটা ইল্ডিংয়ে চলে যাচ্ছে, ইল্ডিংয়ে যাওয়ার অর্থ হচ্ছে স্টিলটার লেন্থ বেড়ে গেছে, তার মানে সেই দিকে কিছুটা করে ডিফর্ম করতেছে। এই যে ডিফরমেশনের জন্য তার যে কাজ করতে হচ্ছে, এই কাজের সোর্সটা কোথায়? সোর্সটা হচ্ছে হলো এক্সটার্নালি যতটুকু এনার্জি তার মধ্যে দিচ্ছি, সেটার কারণে সে আসলে এখানে লম্বা হচ্ছে বা ডিফরমেশন হচ্ছে। সো সেটাকে আমরা বলতেছি এনার্জি ডিসিপেশন বা ইন্টারনাল এনার্জি ডিসিপেশন। সো এই টোটাল জিনিসটাই আমাদের হচ্ছে মেইন কনসেপ্ট। এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে এই এক্সটার্নাল ওয়ার্ক ডান আর ইন্টারনাল ওয়ার্ক ডানটা কীভাবে আসলে বের করবো বা ক্যালকুলেট করবো। তো এক্সটার্নাল ওয়ার্ক ডানটা খুব ইজিলি আমরা করতে পারি, যে আমাদের এই একটা জিনিস আমরা ওয়ার্ক ডানের ক্ষেত্রে যেটা নর্মালি জানি, যে এক্সটার্নাল ওয়ার্ক ডান হচ্ছিল ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এটা হলো জেনারেল আমাদের কনসেপ্ট একটা রিজিড বডির ক্ষেত্রে। তো ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট হলে ডিসপ্লেসমেন্টটা কোন জায়গার হয়? জেনারেলি সেন্ট্রয়েডের ডিসপ্লেসমেন্ট নিয়ে আমরা কাজ করি, যে কোনো একটা সলিড বা রিজিড বডি যদি মুভ করে, সেটার সেন্ট্রয়েডের ডিসপ্লেসমেন্ট ইন্টু ফোর্স। আমরা যদি এখানে এক্সাম্পলটা দেখি, যে আমাদের এখানে যখন ডিফরমেশন হয়ে যাচ্ছে, প্লাস্টিক স্টেটে চলে গেছে, আমাদের হচ্ছিল দুইটা আলাদা আলাদা প্লেট হয়ে গেছে, এটা একটা প্লেট, এইটা একটা প্লেট। তাহলে এই প্লেটের সেন্ট্রয়েডটা কতটুকু মুভ করছে, এটা যদি আমি বের করতে পারি, তাহলে কিন্তু আমি এই প্লেটের জন্য এক্সটার্নাল ওয়ার্ক ডান কতটুকু সেটা পাবো, কারণ ফোর্স আমার জানা আছে যে কিউ ইন্টু হচ্ছিল এরিয়া অফ দিস প্লেট। তাহলে এটা ফোর্স, এটা হচ্ছিল ডিসপ্লেসমেন্ট। তাহলে এইভাবে আমরা এক্সটার্নাল ওয়ার্ক ডানটা বের করতে পারবো। আচ্ছা, এখন প্রশ্ন আসে যে ইন্টারনাল ওয়ার্ক ডানটা কিভাবে করব বা ইন্টারনাল কলাপস মেকানিজমের এটা কিভাবে বের করব। আমরা যে কোনো একটা জিনিসের ক্ষেত্রে যখন রোটেশন হয়, এখানে মেইনলি রোটেশনটা হচ্ছিল এই জায়গাতে, কারণ এখানে হিঞ্জ ফর্ম করতেছে। আর এখানে যদি তোমাদের মনে থাকে, আমি বলছিলাম যে আমি এটা সিম্পলি সাপোর্টেড ধরতেছি, তার মানে এইটার যে ডিফরমেশনটা, এইখানে কোনো ক্র্যাকিং হবে না, এখানে কোনো ক্র্যাকিং হবে না, এখানে জাস্ট রোটেট করে যাবে। আমি যদি একটা ওয়াল চিন্তা করি, একটা ওয়ালের উপরে স্ল্যাবটা জাস্ট সিম্পলি এভাবে ঘুরে যাবে, কারণ এখানে কোনো ফিক্সিটি নেই, এটা হচ্ছে একটা সিম্পলি সাপোর্টেড স্ল্যাব। তো এটার ক্ষেত্রে টোটাল যে ইন্টারনাল ওয়ার্ক ডান বা ক্র্যাকিং হবে, পুরোটাই হবে এই জায়গাতে। তাহলে এইখানে কতটুকু কাজ হচ্ছে সেটাই আমার মেইনলি বের করতে হবে। তো এখানে কাজের ক্ষেত্রে আমরা যেটা জানি, যে কোনো জায়গায় যদি রোটেশন হয়, টোটাল যে ওয়ার্ক ডানটা হয় সেটা হচ্ছিল মোমেন্ট ইন্টু হচ্ছিল ওই জায়গাতে কি পরিমাণ রোটেশন হচ্ছে। তো
তো এখানে কতটুকু মোমেন্ট জেনারেট করতেছে সেটা যদি আমি জানি এবং এখানে কতটুকু রোটেশন হচ্ছে, সো রোটেশন এখানে টুয়াইস থিটা, এটা কেন আসছে আমরা পরে আসবো। সো এই টুয়াইস থিটা যদি রোটেশন হয় তাহলে এই জায়গায় টোটাল ওয়ার্ক ডান হবে হচ্ছে এম ইন্টু টু থিটা। এটা এক্সাম্পলের জন্য বললাম, এই জায়গার এক্সাম্পলের জন্য। আর জেনারেলি আমরা বলি হচ্ছে মোমেন্ট ইন্টু রোটেশন, এখন রোটেশনের ভ্যালু যাই হোক। তো এটা হচ্ছে ইন্টারনাল এনার্জি ডিসিপেশন। তো এই কনসেপ্টটা কি সবার কাছে ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, যদি ক্লিয়ার হয় তাহলে আমরা একটা ম্যাথে এখন যেতে পারি। আমাদের নেক্সট আরেকটা জিনিস আছে, এটা আমরা একটু স্কিপ করতেছি, যখন ম্যাথে আসবে তখন আমরা এটা আসলেই করব। আচ্ছা, তো যেটাকে এক্সাম্পল হিসাবে নিয়ে আসছিলাম একটু আগে, সেটাকে আমরা ফার্স্টে সলভ করার চেষ্টা করি। আমাদের বলা আছে যে একটা রেক্টেঙ্গুলার স্ল্যাব যেটা সাপোর্টেড অবস্থায় আছে হচ্ছে ম্যাসোনারি ওয়ালের উপরে। তো এটা আমাদের একটা জিনিস যেটা জানতে হবে। আর বলা আছে যে এটা আইসোট্রপিক্যালি রিইনফোর্সড, তার মানে এক্স এবং ওয়াই ডিরেকশনে এই দিকে বোথ ডিরেকশনে সেম রিইনফোর্সমেন্ট স্পেসিং এবং ডায়ামিটার দেওয়া টপ এবং বটমে। আচ্ছা, ডিটারমাইন দ্য ইন্টেন্সিটি অফ কিউ, এখানে যে কিউ লোডটা আমরা অ্যাপ্লাই করতেছি ইউডিএল, তো এটার ম্যাক্সিমাম কত ভ্যালু হতে পারবে যখন আমার এই টোটাল স্ল্যাবটা কলাপস করবে, সেই লোডটাই আমাকে বের করতে বলছে। তো সহজভাবে যদি আমি বলি যে একটা ম্যাসোনারি ওয়ালের উপর আমার এই স্ল্যাবটা বসানো আছে, ম্যাক্সিমাম কত কিউ আমি অ্যাপ্লাই করতে পারবো যখন এই স্ল্যাবটা কলাপস করে যাবে, সেটা হচ্ছে আমার মেইনলি জানার বিষয়। আচ্ছা, তো ফার্স্টে আমরা যেটা একটু আগে চিন্তা করলাম যে আমাদের একদম ফার্স্ট যেটা কাজ হয় এই ধরনের ম্যাপ পাওয়ার পরে, প্রথমে ক্র্যাক লাইনটা কোথায় হবে সেটাকে জেনারেট করা। যদিও আমরা একটু আলোচনা করছি একটু আগে, তারপরে আবার একটু ডিটেলসে বলতে হবে। ধরো এখানে বলা আছে যেটা একটা ম্যাসোনারি ওয়ালের উপরে, ব্রিক ওয়ালের উপরে হচ্ছে হলো বসানো আছে। যেহেতু ব্রিক ওয়ালের উপর বসানো আছে, স্বাভাবিকভাবেই এখানে কোনো ফিক্সিটি নাই, এটা ফিক্সড সাপোর্টের মতো যে কাজ করবে জিনিসটা এরকম না। এটার ক্ষেত্রে যেটা করবে, এখানে সে ইজিলি রোটেট করে যেতে পারবে, রোটেট করে এরকম একটা শেপ ধারণ করবে। ধারণ করলে ম্যাক্সিমাম মুভমেন্ট হওয়ার কথা হচ্ছে না মাঝখানের যে স্প্যানটা আছে ওই জায়গার মাঝখানে, মানে এখানে একটা ক্র্যাকিং হওয়ার কথা। আর এই দিকে কোনো ক্র্যাকিং হবে না, কারণ এটা ইজিলি ঘুরতে পারতেছে। তার মানে এই জায়গাতে ক্র্যাকিংটা শুরু হবে। তার মানে এই যে মাঝখানের যে পয়েন্টগুলো আছে সেখানে ক্র্যাক প্রপাগেট করা শুরু করবে এবং ক্র্যাকটা ট্রান্সভার্সভাবে এখানে প্রপাগেট করবে। তার মানে এটাই হচ্ছিল আমাদের জন্য ইল্ড লাইন। আচ্ছা, এখন এই ইল্ড লাইনের বেসিসে আমাদেরকে টোটাল অ্যানালাইসিসটা করতে হবে। আমরা একটু দেখি এই ছবিটা। যদি প্লাস্টিক স্টেটে আমরা চিন্তা করি, এইটা এক নাম্বার একটা প্লেট হিসাবে কাজ করবে, পাশেরটা একটা প্লেট হিসাবে কাজ করবে। সো দুইটা আলাদা আলাদা প্লেট। সো এই প্লেটটা এরকম থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে থাকবে, একইভাবে এই প্লেটটাও থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে থাকবে, যেহেতু এটা সিমেট্রি। আচ্ছা, আমরা যেহেতু ভার্চুয়াল ওয়ার্ক মেথডে যাচ্ছি, আমরা ধরে নিচ্ছি যে এই যে এবি লাইনটা আছে, এই এবি লাইনটা টোটালি নিচের দিকে 1 ইউনিট পর্যন্ত মুভ করবে। তাহলে এই 1 ইউনিট মুভ করতে গেলে আমার এখানে কতটুকু থিটা লাগবে, বা এই যে অংশটা, এই অংশটার সেন্ট্রয়েড কতটুকু নিচে নামবে সেটা আমরা এখন চিন্তা করি। তো যেহেতু এখানে হচ্ছে হলো 1 টোটাল ডেপথটা বা নিচের যে ডিফরমেশন, আর এখান থেকে এখানে লেন্থ হচ্ছিল L/2, যেখানে টোটাল লেন্থ হচ্ছিল আমার L। তো এখানে যে থিটা হবে, থিটাটা হবে হচ্ছিল 1 ডিভাইডেড L/2। এটা তোমরা যেটা আগে পড়ে আসছো যে এস ইকুয়াল টু আর থিটা, বৃত্তচাপ ইকুয়াল টু হচ্ছে হলো রেডিয়াস ইন্টু হচ্ছে অ্যাঙ্গেল। সো এখানে থিটা ইকুয়াল টু বেসিক্যালি এস বাই আর চিন্তা করতে পারো। সো থিটা ইকুয়াল টু হলো বৃত্তচাপ ডিভাইডেড হচ্ছে হলো এখানে তোমার রেডিয়াস যেটা L/2। তো অ্যাঙ্গেলটা বুঝতেই পারতেছো খুবই ছোট হতে হবে। আচ্ছা, তাহলে আমাদের থিটার ভ্যালুটা আমরা বের করতে পারলাম। এখন আমাদেরকে যেটা দেখতে হবে যে এই যে পার্টিকুলারলি দুইটা প্লেট আছে, এই দুইটা প্লেট কতটুকু মুভ করতেছে নিচে, তাদের সেন্ট্রয়েড। এটা যেহেতু একটা রেক্টেঙ্গেল, এটার সেন্ট্রয়েড কাজ করবে হচ্ছিল তার হাফ লেন্থে। মানে এখান থেকে L/4 হচ্ছে হলো তার
সেন্ট্রয়েডের ডিস্টেন্স, যদি আমি সেন্টার থেকে চিন্তা করি, আলটিমেটলি এই সেন্টার থেকে। আচ্ছা, এখন এটা যেহেতু হাফে আছে, আমরা একটু চিন্তা করি যে এই সেন্ট্রয়েডটা বা তার সিজিটা নিচের দিকে কতটুকু ডিসপ্লেসমেন্ট হবে। তো আমরা হচ্ছে হলো জানি যে এটা টোটালি 1 ইউনিট হচ্ছে হলো নিচে নেমে গেছে এই জায়গাতে। এটার সাথে এটাকে রিলেট করতে গেলে আমরা এখানে কি করতে পারবো, সিমিলার ট্রায়াঙ্গেল করা যায় না? সিমিলার ট্রায়াঙ্গেল করা যায়। সিমিলার ট্রায়াঙ্গেলে এটা হচ্ছে হলো L/4 হবে। তো টোটাল L/2 তে ডিফরমেশন হচ্ছে হলো 1, তার মানে L/4 এ তার হাফ হওয়ার কথা। তো তোমরা সিমিলার ট্রায়াঙ্গেল দিয়েও করতে পারো, যে এখানে টোটাল দৈর্ঘ্য হচ্ছে হলো L/2, সো এইটার দৈর্ঘ্য বা হচ্ছে হলো এইটার দৈর্ঘ্য, এই দুইটার রেশিও যা হবে এই দুইটার রেশিও একই হবে। সো এটা হাফ হওয়ার কথা যদি সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে সলভ করো। তো আমরা এখানে সেন্ট্রয়েডের ডিফরমেশনটা জানলাম। এখন আমরা ভার্চুয়াল ওয়ার্ক মেথড যেটা সেটা করতে পারবো। তো ফার্স্টে আমরা এক্সটার্নাল ওয়ার্ক ডান যেটা সেটা বের করি। আমি জানি যে আমার এই টোটাল স্ল্যাবের রাইট সাইডের যে পার্টটা আছে সেটার উপরে কিউ পরিমাণ লোড অ্যাপ্লাই করছে। তো এখানে টোটাল ফোর্স হবে হচ্ছে হলো কিউ ইন্টু এরিয়া, তার মানে কিউটা হচ্ছে হলো ইউডিএল L/2 ইন্টু বি, এটা হচ্ছে হলো গিয়ে তার এরিয়া। সো এই দুইটা মিলে হচ্ছিল টোটাল ফোর্স, কতটুকু কাজ করতেছে। আর এই জায়গাটার সেন্ট্রয়েড যেটা আছে সেটার ডিসপ্লেসমেন্ট হচ্ছিল হাফ, তাহলে এটা হচ্ছিল হাফ হচ্ছিল তার ডিসপ্লেসমেন্ট। তাহলে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট আমরা জানি হচ্ছিল টোটাল ওয়ার্ক ডান, যে এই অংশটুকুর জন্য কতটুকু। আমাদের যেহেতু এরকম দুইটা এলিমেন্ট আছে লেফট সাইড এবং রাইট সাইডে, আমরা এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম দুইটা প্লেটের জন্য। তাহলে আমি এখান থেকে যা পাবো সেটা হচ্ছিল টোটাল এক্সটার্নাল ওয়ার্ক ডান। আচ্ছা, টোটাল এক্সটার্নাল ওয়ার্ক ডান, এটা বুঝতে কি কারোর কোনো সমস্যা আছে? আমাদের রেসপন্স একটু। আচ্ছা, তাহলে আমাদের টোটাল ওয়ার্ক ডান বের হয়ে গেল। নেক্সট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছিল যে এনার্জি ডিসিপেশন কতটুকু হচ্ছে এখানে সেটা বের করব। সেটা বের করতে হলে আমি জানি যে আমার ইল্ড লাইনের ওই জায়গাটাকে চিন্তা করতে হবে। ইল্ড লাইনের এটা কতটুকু ঘুরছে এই পয়েন্টে সেটা বের করতে হবে। এখানে টোটাল রোটেশনটা হচ্ছে হলো এইটা, টোটাল রোটেশনটা। তো এই অ্যাঙ্গেলটা ধরো আমি জানি না এখনো, সো আমি জানি এখানে হচ্ছিল সে থিটা ডিগ্রি ঘুরছে, এখানে হচ্ছিল থিটা ডিগ্রি ঘুরছে। আমরা জানি ছোটবেলায় উপপাদ্য পড়ছি সবাই যে এই এক্সটার্নাল অ্যাঙ্গেলটা জেনারেলি হয়েছিল এই দুইটা বিপরীত ইন্টারনাল অ্যাঙ্গেলের যোগফলের সমান। তার মানে এটাও যদি থিটা হয় এটাও যদি থিটা হয়, এটা হওয়ার কথা হচ্ছিল 2i থিটা। তাহলে এখানে টোটাল রোটেশন হচ্ছিল আমার 2i থিটা। তাহলে এখানে মোমেন্টের ক্যাপাসিটি কত জেনারেট করবে ফেলিওরের সময় সেটা আমাদের দেওয়া ছিল, যেখানে একটা এম ক্যাপাসিটি জেনারেট করবে। তো আমরা যদি এখন চিন্তা করি যে এনার্জি ডিসিপেশন কত, তো এখানে আমরা যেটা করব যে টোটাল মোমেন্ট ইন্টু হচ্ছিল রোটেশন, আমাদের ফর্মুলা ছিল যে এনার্জি ইকুয়াল টু হচ্ছিল মোমেন্ট ইন্টু রোটেশন। তো এখানে এম যেটা আছে এমটা হচ্ছে হলো মোমেন্ট ক্যাপাসিটি পার ইউনিট উইথ, প্রতি ইউনিট উইথের জন্য তার মোমেন্ট ক্যাপাসিটি হচ্ছিল এম। তাহলে আমরা যেহেতু পুরো লেন্থের কথা চিন্তা করছি এখানে এবি লেন্থ, তাহলে টোটাল মোমেন্ট হবে এম ইন্টু হচ্ছিল বি। সো এটা হচ্ছিল টোটাল মোমেন্ট। দেন আমাদের আসতেছে হচ্ছিল রোটেশন। সো রোটেশন আমরা অলরেডি বের করে রাখছি যে আমাদের এখানে টোটাল এই ইল্ড লাইনটার রোটেশন হচ্ছিল 2i থিটা। তাহলে এই এম ইন্টু বি ইন্টু হচ্ছিল 2i থিটা। সো এটাই হচ্ছিল আমাদের জন্য টোটাল এনার্জি ডিসিপেশন।
সো থিটা ইকুয়াল আমরা একটু আগে বের করে আসছিলাম যে 1/L/2 এখান থেকে ট্রায়াঙ্গেলের অংশ থেকে। সেটাকে সিম্পলিফাই করলে আমরা এই ফরম্যাটে পাচ্ছি। দেন আমাদের যেটা নর্মালি কাজ করতে হয় সেটা হচ্ছে এক্সটার্নাল ওয়ার্ক ডান এবং ইন্টারনাল ওয়ার্ক ডান বা এনার্জি ডিসিপেশন, এই দুটাকে ইকুয়েট করতে হবে। এই দুটাকে যদি ইকুয়েট করো আলটিমেটলি তোমরা সিম্পলিফাই করলে এই ইকুয়েশনটা পাচ্ছ যে কিউ ইকুয়াল টু হচ্ছে 8mL²। তো এখানে যেটা বোঝাচ্ছে যদি আমার রিইনফোর্সমেন্টের কারণে তার মোমেন্ট ক্যাপাসিটি m হয় তাহলে সে 8m/L² এই পরিমাণ তোমার ইউডিএল কি বলবো নিতে পারবে, ঠিক আছে। এই পরিমাণ কি নেওয়ার পরে সে হচ্ছে ফেল করে যাবে। এটা হচ্ছে তোমার ইউলাইন অ্যানালাইসিস দিয়ে কিভাবে ম্যাক্সিমাম তোমার ফোর্স ক্যাপাসিটিটা বের করা প্রয়োজন হয়। আচ্ছা, এই অ্যানালাইসিসটা কি সবাই বুঝতে পারছো? খুবই থিওরিটিক্যাল বাট খুবই ইজি। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখানে যদি খুব ভালো করে আসলে খেয়াল করো, আমরা কিন্তু নতুন কিছু বের করি নাই। যে রেজাল্ট আমরা বের করছি এটা আমরা সবাই জানি। এম ইকুয়াল আমরা কি জানি? QL²/8 বা তোমরা বলো WL²/8, তাই না? জি সেটাই স্যার। কিন্তু বের করছো। সো পার ইউনিট উইথে একটা বিমের ক্ষেত্রে আমরা যেটা জানি আর কি, যে WL²/8। সো এই অ্যানালাইসিস করো তুমি সেটা বের করতে পারো। এটা হচ্ছে সবচেয়ে সিম্পল একটা প্রবলেম যেটা পরিচিত খুব এবং ইজি বোঝার জন্য সেটাই শুরুতে করলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা এক্সাম্পল 2 তে যাই। এটা খুবই ছোট এবং খুবই সহজ, ভয় পাওয়ার কিছু নাই। এক্ষেত্রে বলা আছে যে একটা স্কোয়ার স্ল্যাব যেটা হলো বিল্ট ইন এজ আছে, উইথ বিল্ট ইন এজেস। বিল্ট ইন এজেস বলতে আমরা জেনারেলি যেটা বুঝবো যেটা ফিক্সড সাপোর্ট, তার মানে কনক্রিট ওয়াল বা এই টাইপের জিনিস আছে। So a square slab with built-in edges is isotropically reinforced with top and bottom steel. ঠিক আছে, টপ বটমে একই ধরনের স্টিল দেওয়া আছে, তার মানে দুই দিকেরই মোমেন্ট ক্যাপাসিটি সেম। Determine the intensity of Q of the uniformly distributed load that will cause the collapse of the slab. স্ল্যাবটা কলাপস যখন করবে তখন কিউটা আমাকে বের করতে বলছে। সো এটার ক্ষেত্রে আমি যেহেতু এখানে তোমাদের ক্লাস নিচ্ছি, এই ক্ষেত্রে আমি এমটাকে এইভাবে ইন্ডিকেট করে দিচ্ছি, বাট ইন জেনারেল তোমাদের কোশ্চেনে যখন থাকবে এমটা এইভাবে ইন্ডিকেট করা থাকবে, যেটা আমরা একটু আগে দেখলাম যে দুই ডিরেকশনে তার ক্যাপাসিটি হচ্ছিল এম। তো এই সাইনটা থাকার অর্থ হচ্ছিল দুই দিকের মোমেন্ট ক্যাপাসিটিটাকে ইন্ডিকেট করতেছে। আচ্ছা, তো প্রথমে আমাদেরকে যেটা দেখতে হবে যেটা আসলে ডিফরমেশন কিরকম হবে, তারপরে এক্সিস অফ রোটেশন কোথায় হবে, এগুলো সব দেখতে হবে। তো গতদিন যদি তোমাদের আলোচনাটা মনে থাকে, আমাদের যেখানে সাপোর্ট থাকে সাপোর্টগুলোতে এক্সিস অফ রোটেশন হয়। তার মানে আমাদের চারদিকে সাপোর্ট আছে এবং সাপোর্টের চারদিকেই আমাদের এক্সিস অফ রোটেশন হবে। তো এটা একটা বিষয়। সো এক্সিস অফ রোটেশনের যে ইন্টারসেকশন পয়েন্ট সেটা দিয়ে অবশ্যই ইল্ড লাইনগুলো পাস করতে হবে, এটা একটা কন্ডিশন ছিল। আরেকটা জিনিস হচ্ছে আমরা এটা ডিফরমেশন শেপটা দেখব। আমরা যদি এই সাইড থেকে দেখার চেষ্টা করি, সো এটা যেহেতু অ্যাজ ইউজুয়াল তোমার 2 ওয়ে স্ল্যাব, এটা এইভাবে বাঁকা হতে যাবে, এটা এইভাবে বাঁকা হতে যাবে। সো মাঝখানের যে পয়েন্টটা আছে, মাঝখানের পয়েন্টটাতে আসলে ম্যাক্সিমাম মোমেন্ট আসবে এবং টেনশন কাজ করবে ম্যাক্সিমাম। সো এই পয়েন্টটাতেও সে ক্র্যাক হতে যাবে স্বাভাবিকভাবে। এই যে যখন ক্র্যাকিং এর আইডিয়াটা বুঝলাম, তার মানে বুঝতে পারতেছে যে এখন ক্র্যাক লাইনটা আসলে এইভাবে প্রোপাগেট করবে, সেন্টার থেকে কর্নারের দিকে প্রোপাগেট করবে এইভাবে। ইনিশিয়ালি সেন্টারের দিকে ক্র্যাক হবে, ক্র্যাক হয়ে এটা ধীরে 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 প্রোপাগেট করবে সাইডের দিকে। তো এটা হচ্ছিল টোটাল ইল্ড লাইনটা তোমাদেরকে বুঝতে হবে। পরীক্ষার সময় তোমাদেরকে হয়তো শুধু এই ফিগার দেওয়া থাকবে না, জাস্ট এতটুকু বলা থাকবে, তোমাকে বুঝে ইল্ড লাইনটা ড্র করতে হবে। আচ্ছা, এখানে যেটা হলো যেটা হচ্ছিল স্যাগিং মোমেন্টের কারণে, তার মানে এখানে পজিটিভ ইল্ড লাইনগুলো, এটাকে আমরা বলতেছি হচ্ছিল পজিটিভ ইল্ড লাইন, যে নিচে টেনশন হচ্ছে আর উপরে হচ্ছিল কম্প্রেশন হচ্ছে। এখন আমরা যদি একটু আবার সাপোর্টের দিকে তাকাই, সাপোর্টে বলা হচ্ছিল
ফিক্সড ইন এইজেস। তাহলে দেখো আমরা আগের দিন পড়ছিলাম যেটা ক্রস হ্যাচ থাকে সেটাকে আমরা বুঝবো হচ্ছে হলো ফিক্সড ইন সাপোর্ট। তো এটি দেওয়া আছে, যেহেতু ফিক্সড ইন সাপোর্ট তার মানে আমার স্ল্যাবটা দেখতে অনেকটা এরকম, যে ইনবিল্ট সে ওয়ালের উপরে, মানে কনক্রিট ওয়ালের উপরে হয়তো আমার এই স্ল্যাবটা সরাসরি দেওয়া আছে, সেই ক্ষেত্রে তার ডিফরমেশনটা আগের মতো এতটা ইজি হবে না। সে এইখানে কিছুটা এরকম হয়ে তারপরে হচ্ছে হলো এরকম হবে। তার মানে আমার লেফট সাইডের এইখানে হচ্ছে হলো উপরের দিকে টেনশন হবে, তার মানে নেগেটিভ মোমেন্ট কাজ করতেছে, আর নিচে হলো কম্প্রেশন হবে। এই যে জায়গাগুলো এখানে কিন্তু আসলে এক ধরনের ক্র্যাকিং হওয়ার কথা। যেহেতু ক্র্যাকিং হবে সেহেতু আমাদের এখানেও ইল্ড লাইন চিন্তা করতে হবে যে এখানে ক্র্যাকিং হচ্ছে। এই যে ড্যাশ লাইনগুলো আছে, ড্যাশ লাইনগুলোকে বোঝাচ্ছে হলো নেগেটিভ ইল্ড লাইন। আর যেটা আমরা আগে আলোচনা করলাম এই অংশটা, এটা হচ্ছে পজিটিভ ইল্ড লাইন। আচ্ছা, সবাই কি পজিটিভ এবং নেগেটিভ ইল্ড লাইন দুটোর ফরমেশনটা বুঝতে পারছো? জি স্যার। তার মানে আমাদের ইল্ড লাইনগুলো মোটামুটি বোঝা হয়ে গেল। নেক্সট আমাদের যেটা কাজ, এটা ডিফরমেশন যদি হয় কীরকম অ্যাঙ্গেল হবে এই জিনিসগুলো বের করব। আমরা একটা সাইড থেকে দেখার চেষ্টা করি। এটাও অনেকটা যখন ভেঙে পড়ে যাবে প্লেটগুলোর ডিফরমেশন এক সাইড থেকে দেখলাম এরকম দেখব, যে এখানে সবচেয়ে বেশি ডিফরমেশন হচ্ছে আর এই দুইটা প্লেটের মতো কাজ করবে। একইভাবে আমি যদি এই দিক থেকে দেখি এদিকেও একই জিনিসই হবে। আচ্ছা, তো আমরা যেহেতু ইউনিট ডিসপ্লেসমেন্ট নিয়ে চিন্তা করতেছি, ভার্চুয়াল ওয়ার্ক মেথড যেহেতু করবো, তাহলে এখানে ইউনিট ডিসপ্লেসমেন্ট 1 এবং এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে হলো থিটা। সো থিটাটা কীভাবে বের করব, যেহেতু এটা স্কোয়ার বলা আছে তার মানে এখানে L/2 ডিস্টেন্সে আসলে সেন্টারটা হবে, তাহলে থিটা হবে হচ্ছে হলো 1/L/2। 1 হচ্ছে হলো আমার ডিফরমেশন, আর এই জায়গার যে লেন্থটা আছে সেটা হচ্ছে হলো L/2, তাহলে থিটা বের করলাম। আর এখন সেন্ট্রয়েডগুলো যে মুভ করতেছে, সেন্ট্রয়েডের মুভমেন্টগুলো আমাকে দেখতে হবে। তো আমরা যেহেতু এই ক্ষেত্রে টোটাল তোমার হচ্ছে হলো গ্রিড লাইন ইল্ড লাইনগুলো বুঝলাম, আমরা এখানে দেখি যে আমাদের এখানে কয়েকটা ট্রায়াঙ্গুলার অংশে ভাগ হয়ে গেছে। আমাদের 4টা ট্রায়াঙ্গুলার অংশে তারা ভাগ হয়েছে। যেহেতু এটা ট্রায়াঙ্গেল, এটা সেন্ট্রয়েডটা আমাকে জানতে হবে যে কোথায় থাকে। সো আমরা যদি এই দিক থেকে চিন্তা করি যে আমাদের এই জায়গা থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে হলো L/2, যেটা আমরা আগেই বললাম, যেখান থেকে সেন্টার থেকে হচ্ছে হলো L/2। তাহলে এই ডিস্টেন্সটা কত হবে? এটা যদি L/2 হয় তাহলে এই ডিস্টেন্সটা কত হবে? L/4। L/4 সরি, L/2 এর স্যার 1/3। 1/3 হবে। তো আমাদের ক্ষেত্রে এটা হবে হচ্ছে হলো যে 1/3 অফ L/2। সো এই ডিস্টেন্সটা আমরা জানি যেটা 1/3 থাকে। সো প্রতিটার ক্ষেত্রে আমাদের যদি সেন্ট্রয়েড আমরা চিন্তা করতে চাই, আমাদের সেন্ট্রয়েডের লোকেশন আমরা জানতে পারি। তো এখন আমরা যদি সেন্ট্রয়েডের ডিসপ্লেসমেন্টটা বের করতে চাই, এটা যদি L/2 হয়, এটা হচ্ছে হলো 1/3 অফ L/2। তো এইটার যা রেশিও হবে, এই দুইটা বাহুর যে রেশিও সেটাই হবে এইটা আর এটার রেশিও। সো এটা 1 হলে এটা হবে হচ্ছে 1/3। জাস্ট সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে তোমরা চিন্তা করো, তার মানে এটার সেন্ট্রয়েডটা 1/3 পরিমাণ নিচে নামবে, এটা যদি 1 পরিমাণ নিচে নামবে। তো এতটুকু যদি সবাই বুঝো তাহলে আমাদের বাকি ক্যালকুলেশনগুলো ইজি। তো ফার্স্টে আমরা 4টা জোনের জন্য টোটাল এক্সটার্নাল ওয়ার্ক ডান কত সেটা বের করার চেষ্টা করি। তো এখানে আমার মনে হয় তোমাদের একটু ইনভলভমেন্ট দরকার। আমরা ফার্স্টে যদি চিন্তা করি এই সেগমেন্টটা, এটার জন্য টোটাল ওয়ার্ক ডানটা আমরা কি বের করতে পারবো সবাই? এখানে কিউ পরিমাণ লোড দেওয়া আছে সবগুলা জোনে, তাহলে ওয়ার্ক ডান কত হবে?
ফার্স্টে চিন্তা করো যে এটার উপরে কি পরিমাণ লোড দেওয়া আছে, ইউডিএল, সেটা হচ্ছিল কিউ কিন্তু এরিয়া কত হবে এটা ট্রায়াঙ্গেলটা? So half into L into হাফ ইন্টু এল ইন্টু L by 2. এল বাই 2। তাহলে এইটা হচ্ছিল আমার জন্য ইউডিএল, এটা হচ্ছিল এরিয়া। এখন এই টোটাল অংশটাতে কতটুকু ফোর্স কাজ করতেছে সিডিতে সেটা আমি বের করলাম। এখন হচ্ছে সেন্ট্রয়েডের যে ডিসপ্লেসমেন্টটা সেটা আমরা অলরেডি বের করে রাখছি। সেন্ট্রয়েডটা হচ্ছিল 1/3 পরিমাণ মুভ করবে নিচে, তাহলে 1/3। তাহলে এই 1/3টা হচ্ছিল ডিসপ্লেসমেন্ট। তাহলে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট যদি আমরা করি তাহলে ওয়ার্ক ডান পাচ্ছি। এটা হচ্ছে হলো একটা রিজিড জোনের জন্য টোটাল ওয়ার্ক ডান। এরকম যেহেতু আমাদের 4টা আছে, আমরা এটাকে 4 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি হলো যে আমাদের টোটাল এক্সটার্নাল ওয়ার্ক ডান কত সেটা। তো সেটা এখানে লেখা আছে তোমাদের। এটাকে সিম্পলিফাই করলে 1/3 কিউএল স্কোয়ার সামথিং এরকম কিছু আসে। এখন আমি যেটা দেখতে যাচ্ছি সেটা হলো যে ইন্টারনালি আসলে কতটুকু ওয়ার্ক ডান হচ্ছে সেটা। তো এই ক্ষেত্রে দেখো যে আমাদের দুই ধরনের ইল্ড লাইন আছে, একটা হচ্ছে হলো নেগেটিভ আর একটা হচ্ছে হলো পজিটিভ। তো আমরা ফার্স্টে নেগেটিভ ইল্ড লাইনটাকে একটু ব্যাখ্যা করে আসি, তারপর আমরা পজিটিভটা আসতেছি। সো নেগেটিভ ইল্ড লাইনের জন্য এখানে যেহেতু তার মোমেন্ট ক্যাপাসিটি আমরা জানি দুই দিকে এম, তার মানে এইখানে যে রিইনফোর্সমেন্টগুলো আছে সেটার জন্য আসলে মোমেন্ট ক্যাপাসিটি। তার মানে এইখানে যখন সে ইল্ডিংয়ে যাবে তখন তার ইন্টারনাল যে ওয়ার্ক ডান যেটা আছে, ইন্টারনাল ওয়ার্ক ডান বা এনার্জি ডিসিপেশন যাই বলো, এটা ধরে নিলাম যে আমার ডি এ বা এডি ইল্ড লাইনের জন্য আমি ক্যালকুলেট করতেছি। তো এটার জন্য টোটাল ওয়ার্ক ডান ইকুয়াল টু আমরা লিখে আসছিলাম যে মোমেন্ট ইন্টু রোটেশন, মোমেন্ট মাল্টিপ্লাইড হচ্ছিল রোটেশন। মোমেন্টের ভ্যালু কত হবে আমরা জানি এখানে যে তার ক্যাপাসিটি, এই যে তোমার রিইনফোর্সমেন্ট এটার জন্য এম পরিমাণ মোমেন্ট সে জেনারেট করতে পারবে, তারপরে ফেল করে যাবে। তোমার ম্যাক্সিমাম মোমেন্ট হচ্ছিল এম। আর এই জায়গার ইল্ড লাইনটা কতটুকু রোটেট করতেছে তো সেটা আমরা ইজিলি এখানে দেখতে পাচ্ছি যে থিটা পরিমাণ সে রোটেট করবে। তাহলে এম ইন্টু হচ্ছে হলো থিটা হবে। আর আরেকটা জিনিস হচ্ছে হলো যে এটা এম তো হচ্ছে হলো পার ইউনিট ওয়েটতে, তো মোমেন্টের জন্য আমাকে এটা এল দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। যে টোটাল এখানে টোটাল এডিতে, এডি যে টোটাল লাইনটা আছে এখানে টোটাল মোমেন্ট কত, তাহলে এম ইন্টু এল ইন্টু হচ্ছে হলো থিটা। সো থিটার ভ্যালু আমরা আগে থেকে বের করে আসছিলাম যে 1/L/2। তাহলে এটা ইকুয়াল টু আসতেছে এম ইন্টু এল ইন্টু হচ্ছে হলো 1/L/2। তো এটা হচ্ছে হলো আমাদের এডি ইল্ড লাইনের জন্য টোটাল কতটুকু ইন্টারনাল ওয়ার্ক ডান হচ্ছে। তো একইভাবে আমরা যদি চিন্তা করি যে আমাদের সিডি, তারপর হচ্ছে হলো বিসি বা হচ্ছে এবি যে ইল্ড লাইনগুলো আছে প্রতিটার জন্যই আসলে এরকম একটা করে ইন্টারনাল ওয়ার্ক ডান হবে। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি আমরা পাচ্ছি হলো টুয়াইস এম। এটা হচ্ছিল শুধু এবি লাইনের জন্য বা হচ্ছিল এডি লাইনের জন্য, যেটাই বলো একটা লাইনের জন্য। সো আমাদের এরকম 4বার আসবে, 4 গুণ হবে। আমরা এটা টোটাল যখন বের করব তখন আসবো। এখন আমি এটা যেহেতু আগে করাইলাম এই একটা কারণে, সেটা হলো এই ইল্ড লাইনের ক্ষেত্রে আমাদের মোমেন্ট ইন্টু রোটেশনটা বের করাটা ইজি ছিল, কারণ আমাদের মোমেন্টের যে ডিরেকশন বা ইল্ডিংয়ের যে ডিরেকশন সেটার সাথে অ্যাঙ্গেলটা সরাসরি রিলেটেড। কিন্তু আমরা যখন একটু ব্যাকে যাব যে আমাদের যেটা এরকম ইনক্লাইন্ড ইল্ড লাইন আছে সেটার অ্যানালাইসিসটা আবার এতটা ইজি হবে না, আপনাকে একটু ক্যালকুলেশন করতে হবে। কারণ এইখানে যে রিইনফোর্সমেন্ট দেওয়া আছে রিইনফোর্সমেন্টগুলো আসলে এইভাবে দেওয়া আছে, আর এক টাইপের রিইনফোর্সমেন্ট হচ্ছিল তার পারপেন্ডিকুলার ডিরেকশনে দেওয়া আছে। সো সরাসরি কোন মোমেন্টের জন্য বা কোন রিইনফোর্সমেন্টগুলো কতটুকু আসলে ইল্ডিংয়ে যাবে সেটা নিয়ে একটু সমস্যা হয়। এরকম ইনক্লাইন্ডের জন্য আমাদের
থিওরিতে যেটা বলা আছে আমরা এখন একটু সেটা ব্যাক করি, যেটা আমি স্কিপ করে আসছিলাম আগে। জেনারেলি যেটা ধরে নেওয়া হয় যে আমি ওই এক্সাম্পলটা এখানে নিয়ে আসছি আবার, যে এই ইল্ড লাইনটাকে আমি রিপ্রেজেন্ট করতেছি এখানে, যে যদি কোনো একটা ছোট এরকম ইনক্লাইন্ড ইল্ড লাইন থাকে যেটা নাকি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল আলফাতে থাকে, তার মানে এখানে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে আলফা। এই আলফার জন্য আমার টোটাল দৈর্ঘ্য হচ্ছিল এল ধরতেছি, আর যে পার ইউনিট উইথে যে মোমেন্ট সেটাকে এম আলফা ধরতেছি, তার মানে টোটাল মোমেন্ট হচ্ছিল এম আলফা ইন্টু এল। এই জিনিসটাকে আমরা এখানে উপাংশ যেরকম ভাগ করা হয় তোমার এম এল কস থিটা বা কস আলফা বা এম এল সাইন আলফা এরকম ভাগ করতে পারো। তো এটার জন্য আমাদেরকে একটা ইজি ফর্মুলার মতো দেওয়া আছে, যেটা তুমি জাস্ট খালি কম্পোনেন্ট নিলেই পাবা। সেটা হলো যে এরকম যদি একটা ইল্ড লাইন থাকে সেটার জন্য টোটাল যে ইন্টারনাল এনার্জি ডিসিপেশন সেটা এম আলফা এল ইন্টু হচ্ছিল থিটা। এম আলফা এল হচ্ছিল এখানে টোটাল যে মোমেন্টটা কাজ করতেছে ইন্টু হচ্ছিল যে অ্যাঙ্গেল। তো এটা আমরা অলরেডি জানি যেটা হচ্ছিল ইন্টারনাল এনার্জি ডিসিপেশন। তো এখানে যেহেতু সরাসরি রিইনফোর্সমেন্টগুলো তার পারপেন্ডিকুলার ডিরেকশনে নাই, আর রিইনফোর্সমেন্টগুলো এইভাবে বা এইভাবে দেওয়া আছে, এটাকে বের করার জন্য আমাদের বলছে যে আমরা মোমেন্ট ক্যাপাসিটি ইন্টু হচ্ছিল প্রজেকশন অফ দ্য ইনক্লাইন্ড ইল্ড লাইন ইন্টু হচ্ছিল রোটেশন, এই তিনটা অংশ নিব। তো এখানে একটু বোঝার চেষ্টা করি, তাহলে দেখো বুঝতে পারবে ইজিলি। ফার্স্ট আমরা এই দিকের যে রিইনফোর্সমেন্টগুলো আছে সেটার কন্ট্রিবিউশনটা দেখি। সেটার কন্ট্রিবিউশন বলতেছে এই রিইনফোর্সমেন্টের জন্য যে মোমেন্ট ক্যাপাসিটি, দ্যাটস মিন ধরো এম এক্স, সেটা ইন্টু হচ্ছে হলো এল কস আলফা, তার মানে এই ইল্ড লাইনের যে হরাইজন্টাল প্রজেকশন সেটা হচ্ছে হলো এল কস আলফা ইন্টু হচ্ছে হলো থিটা ওয়াই, এটা যতটুকু ঘুরে গেছে এই ইল্ড লাইনের যে উপাংশটা আছে এটা যতটুকু রোটেট করতেছে সেই অ্যাঙ্গেলটা। আর একইভাবে যখন তুমি তার পারপেন্ডিকুলার যে রডগুলো আছে সেটার জন্য যখন চিন্তা করবা, এই দিকের মোমেন্ট ক্যাপাসিটি যদি এম ওয়াই হয় তাহলে সেই এম ওয়াই ইন্টু হচ্ছিল এই দিকের প্রজেক্টেড লেন্থ যে এল সাইন থিটা ইন্টু হচ্ছিল এই জায়গার যে তোমার প্রজেক্টেড লেন্থটা আছে ওই জায়গায় যতটুকু রোটেশন হচ্ছে থিটা এক্স। এটাই হচ্ছিল আমার টোটাল ফর্মুলাটা। এটা দেখতে হয়তো বা এখানে একটু খুব কমপ্লিকেটেড মনে হচ্ছে, আমরা ম্যাথটায় চলে যাই, তারপর আবার দরকার হলে এখানে ব্যাক করব। ওইখানে দেখো, এখানে দেখলে বোঝাটা ইজি হবে তোমাদের জন্য। দেখো, তো আমরা জানি যে আমাদের টোটাল মোমেন্ট এখানে দুই ডিরেকশনে এম এম আছে। এখন আমি চাচ্ছি যে আমার ডিই যে ফিল্ড লাইনটা আছে এটাতে টোটাল কতটুকু এনার্জি ডিসিপেশন হয়েছে সেটা জানতে, এবং এই ক্ষেত্রে যেহেতু এটা স্কোয়ার তাহলে এখানে আমাদের অ্যাঙ্গেলটা হবে 45 এবং আলফা ইকুয়াল টু 45। তো প্রথমে আমরা কি করব, আমরা সে এই এক্সিসের জন্য চিন্তা করলাম, এখানের মোমেন্ট ক্যাপাসিটি এম, পারপেন্ডিকুলার ও এম, সো একটা নিলেই হচ্ছে। সো এম হচ্ছে হলো তার মোমেন্ট ক্যাপাসিটি মাল্টিপ্লাইড হচ্ছে হলো এই যে ইল্ড লাইন আছে তার যে প্রজেক্টেড লেন্থ, তার মানে এই যে প্রজেক্টেড লেন্থটা আছে এটা হবে এখন এই ক্ষেত্রে হচ্ছিল ডিই, যদি হয় এটা ডিই কস 45, তার মানে ডিই কস 45 এটা ছিল প্রজেক্টেড লেন্থ। তাহলে এই টোটালটা গেল হচ্ছিল আমার টোটাল মোমেন্টের ভ্যালু, কিন্তু এই প্রজেক্টেড লেন্থটা কতটুকু রোটেট করতেছে। আমরা যদি এখানেও এইভাবে ড্র করার চেষ্টা করি ওই একই জিনিসই আসতেছে, যে আমার এখানে থিটা করে ঘুরে যাবে। সো যেহেতু এটা স্কোয়ার তাহলে এখানেও এই থিটা ইকুয়াল টু হবে হচ্ছিল 1/L/2। তো এখানে থিটাটা হচ্ছিল 1/L/2। এটা গেল এই দিকের ডিরেকশনের জন্য। আর একইভাবে যদি আমরা এই ডিরেকশনের রিইনফোর্সমেন্টগুলোকে চিন্তা করি সেটার জন্য মোমেন্ট ক্যাপাসিটি হচ্ছিল এই এমটা। তাহলে এটার জন্য কিভাবে করব, যে এই দিকের যে মোমেন্ট ক্যাপাসিটি আছে রিইনফোর্সমেন্টের সেই এম কিন্তু হচ্ছে হলো এই ইল্ড লাইনের প্রজেক্টের যে লেন্থটা আছে, দ্যাটস মিন এক্ষেত্রে হবে হচ্ছিল ডিই সাইন 45। সো ডিই সাইন 45 মাল্টিপ্লাইড হচ্ছে হলো
এই জায়গাতে যে লাইনটা হচ্ছে প্রজেক্টেড লাইনটা, এটা কতটুকু রোটেট করছে সেটা থিটা পরিমাণ রোটেট করতেছে। সো থিটাটা হচ্ছে 1/L/2। সো এটাই হচ্ছে হলো আমার টোটাল পজিটিভ লাইনের জন্য ইল্ড লাইন, যেটা এটা সরি এটা নেগেটিভ হওয়ার কথা, এটা আমি ভুলে পজিটিভ লিখছি। সো এই নেগেটিভ ইল্ড লাইনের জন্য আমার টোটাল কতটুকু ওয়ার্ক ডান হচ্ছে, এটাকে সিম্পলিফাই করলে এরকম আসতেছে যে 2IC। আচ্ছা, তো এখানে যে এনার্জি ডিসিপেশনটা, এটা কি সবাই বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো এইখানে আমাদের আসলে একটা লাইনের জন্য আমরা শুধু বের করলাম, সেটা হচ্ছে ডিই। এরকম আরো লাইন আছে, এই আছে, বিই আছে এবং সিই আছে। সবগুলো একই রকমই হবে, কারণ এটা সব সাইড থেকে এটা সিমেট্রিক। তো আমরা যদি টোটাল এখন এনার্জি ডিসিপেশন কত হয় সেটা দেখি, যে আমাদের এবি লাইন যেটা আছে, সো এই ক্ষেত্রে হচ্ছে হলো এবি, এটা নেগেটিভ, ওটা তো পজিটিভই ছিল, আমি ওটা বলতেছিলাম। আচ্ছা, তো এখানে আমাদের প্রতিটা লাইনই হচ্ছে হলো 4টা করে আছে। তো আমাদের টোটাল এনার্জি ডিসিপেশন যদি আমরা করি, নেগেটিভ এবং পজিটিভ দুইটাই 2m করে ছিল আমাদের। যদি এখানেও দেখো 2m, এটা হচ্ছে 2m। তো এই ক্ষেত্রে আমাদের 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি দুইটাকেই, যে প্রত্যেকটা হচ্ছে লাইন 4টা করে আছে। সে টোটাল হচ্ছে 16m পরিমাণ ইন্টারনাল এনার্জি। তো আমরা এক্সটার্নাল এনার্জি আগেই বের করে আসছি, এক্সটার্নাল ওয়ার্ক ডান যেটা, আর ইন্টারনাল এনার্জি ডিসিপেশন যেটা, সেটা যদি বের করি সেটাকে ইকুয়েট করলে আমরা কিউ এর ভ্যালুটা পাবো। তাহলে কিউ ইকুয়াল টু হচ্ছে 48m ডিভাইডেড এল স্কোয়ার। এটা হচ্ছে একটা স্কোয়ার স্ল্যাবের ক্ষেত্রে, আর ম্যাক্সিমাম লোড ক্যাপাসিটি কত আমরা বের করতে পারবো। সো এই হচ্ছে মোটামুটি জাস্ট আজকের ক্লাসে যতটুকু দেখাতে চাচ্ছিলাম, যে আমাদের ইল্ড লাইন অ্যানালাইসিসটা কিভাবে করে। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমাকে বলো যে এটা কি মোটামুটি সবাই আইডিয়াটা ধরতে পারছো এই পর্যন্ত যতটুকু বললাম? জি স্যার। জি স্যার। আচ্ছা, সো তোমাদের নেক্সট ক্লাসে আমি আরেকটা অঙ্ক দেখাবো, এটা একটু মানে আগের দুইটা থেকে একটু হয়তো ঝামেলা লাগবে। তো এটা হইলে আমাদের মোটামুটি সিলেবাস শেষ। তো নেক্সট ক্লাসে আশা করি সিলেবাস শেষ হবে, এবং তারপরে যেহেতু আমাদের ক্লাস কন্টিনিউ করতে বলছে এখন পর্যন্ত, আমরা হয়তো বা কিছু রিভিউ ক্লাস নিব। সো সেই ক্ষেত্রে তোমরা হয়তো বা পার্টিকুলার কোনো চ্যাপ্টার নিয়ে যদি কথা বলতে চাও, সেটা সম্ভব। ঠিক আছে।